বিষাদের রং। নুসরাত জাহান মিষ্টি। প্রথম স্ত্রীর অনুমতিতে দ্বিতীয় বিয়ে করার সিদ্ধান্ত নিলে মা আমার গালে থাপ্পড় বসিয়ে দেয়। সে যখন জানল আমি মেয়ে দেখতে চাচ্ছি তখনই এই কাণ্ড করে বসে। মায়ের হাতে থাপ্পড় খেয়ে আমি হতবাক হয়ে গেলাম। মা প্রচণ্ড রাগ নিয়ে বলে, জানো, আর স্ত্রী বলল অমনি খুশিমনে দ্বিতীয় বিয়ে করতে উঠে পড়ে লাগলি। বাহ, এই তুই বৌমাকে ভালোবাসিস। এতটাই ভালোবাসিস যে তার হৃদয়ের কষ্টটা অনুভব করতে পারছিস না। সে কতটা কষ্ট নিয়ে তোকে দ্বিতীয় বিয়ে করার কথা বলছে সেটা বুঝতে পারছিস না। মায়ের কথা শুনে আমি বাকরুদ্ধ হয়ে গেলাম। নিজেকে সামলে খুব কষ্ট করে বললাম, মা, খুশি আমাকে জোর করেছে বলেই আমি দ্বিতীয় বিয়ে করার কথা ভেবেছি, নয়তো আমার কোন ইচ্ছা ছিল না। এই কথাটি বলে আমি খুশির দিকে তাকাই। একটু দূরে মনমরা হয়ে দাঁড়িয়ে আছে খুশি। তার দিকে তাকিয়ে আমি অতীতের কথা ভাবি। এই তো সেদিন আমরা জানতে পারলাম খুশি কখনো মা হতে পারবে না। এই কথাটি জানার পর খুশি প্রচণ্ড রকম ভেঙে পড়ে। আমিও ভীষণ কষ্ট পেয়েছিলাম, তবে খুশির জন্য নিজেকে সামলে নিয়েছিলাম। অতঃপর সেই ঘটনার 7 দিন পর এক রাতে খুশি আমার বুকে মাথা রেখে বলে, আমি তো মা হতে পারবো না, তবে তুমি চাইলে বাবা হতে পারো। কি বলছো? আমি বাবা কিভাবে হব? এটা বলে বিস্ময় নিয়ে তার দিকে তাকাতে সে বলে, তুমি আর একটা বিয়ে করো। এটা শুনে আমি তৎক্ষণাৎ না বলে উঠি। আমি খুশিকে জড়িয়ে ধরে বলি, না, আমার আর কাউকে চাই না, আমার তুমি হলেই হবে। তবে খুশি আমার সেই কথায় সন্তুষ্ট হতে পারে না। সে আমাকে জোর করে। একটা সময় আমাকে সে রাজি হতে বাধ্য করে। তার জোরাজুরিতেই আমি এই বিয়ের কথা ভাবি। আমি মায়ের দিকে তাকিয়ে সবটা বলতে মা বলে, তুই শুধু তার মুখের কথা শুনলি, মনের কথাটা শুনলি না। আরে সবার কথা শুনে মেয়েটার মনটা এমনি বিষণ্ণ ছিল। সবকিছুর জন্য তার নিজেকে দায়ী মনে হচ্ছিল। সেজন্য সে বুকে পাথর চাপা রেখে বলেছিল তোকে আবার বিয়ে করতে। একটু থেমে মা বলে, যেখানে এই কথা শুনে তোর তাকে বোঝানো উচিত ছিল বিয়ে ছাড়াও বাচ্চার বাবা মা হওয়া যায়, সেখানে তুই তার কথায় রাজি হয়ে পাত্রী খুঁজতে যাচ্ছিস। বাহ, কেন রে? বাচ্চা দত্তক নিয়ে বাবা মা হওয়া যায় না? বাবা মা হতে কেন সেই আর একটা বিয়ে করতে হবে? মা, আমি চাইনি খুশি। মা আমাকে থামিয়ে দিয়ে বলে, শুধু খুশির চাওয়া এটা হয়নি। তোর যদি ইচ্ছা না হতো তাহলে কখনোই কেউ তোকে জোর করতে পারত না। মনের মধ্যে কোথাও হয়তো তোরও ইচ্ছে রয়েছে। না মা, আর যদি ধরেও নেই আমার ইচ্ছা আছে, তবে সেটা কি খুব বেশি ক্ষতির? আমার তো বাবা হতে ইচ্ছা করে, কারো বায়োলজিক্যাল বাবা। এটা শুনে মা আমার দিকে তাকিয়ে তিরস্কারের হাসি দিয়ে বলে, আর যদি দ্বিতীয়বার যাকে বউ বানাবি সেও মা হতে অক্ষম হয়, তখন কি করবি? আবার বিয়ে করবি? মায়ের এই কথাটি শুনে আমি থমকে যাই। আমি বলার জন্য কোন শব্দ খুঁজে পাই না। মা আমার চোখে চোখ রেখে বলে, পুরুষ মানুষ এমনই। সময়ের সঙ্গে সঙ্গে তাদের শখের নারীর প্রতি সব ভালোবাসা মিথ্যে হয়ে যায়। তুমি ভুল ভাবছ মা, আমি খুশিকে খুব ভালোবাসি। এটা শুনে মা ম্লান হাসি দিয়ে বলে, তাই? কিন্তু মানতে পারলাম না খোকা। যদি ভালোবাসা থাকতো তাহলে একটা সন্তান সেই ভালোবাসার মাঝে যন্ত্রণা হিসাবে ধরা দিতে পারত না। একটা সন্তানের জন্য সেই ভালোবাসায় ভাগ বসত না। এই পর্যায়ে খুশি কথা বলে, সে শান্ত গলায় বলে, মা, আমি বুঝতে পারছি আপনি কি বলতে চাচ্ছেন। হ্যাঁ, আমার ওর দ্বিতীয় বিয়েতে অনেকটা কষ্ট হবে, কিন্তু তাই বলে আমি এই বিয়েটার বিপক্ষে নই। আমি চাই সে বিয়ে করুক। আমরা না হয় দুজন বোন হয়ে থাকব। তার কোল জুড়ে সন্তান আসবে। সে আমাকে বড় মা বলে ডাকবে। এত সহজ নয় বৌমা। সতীন কখনো বোন হয় না, একটা সময় পর নিজের বোনই পর হয়ে যায়। সেখানে সতীন বোন হবে এটা কল্পনা করাও ভুল। এটা বলে মা আমার দিকে তাকায়। সে আমার আর একটু কাছে এসে বলে, তুই এই দ্বিতীয় বিয়ে শুধুমাত্র বৌমার চাপে করতে চাচ্ছিস? হ্যাঁ। তাহলে এখন সিদ্ধান্ত বদলে ফেল। বৌমা তোকে এই নিয়ে আর কখনো চাপ দিবে না। তোকে বিয়ে করতে হবে না বাধ্য হয়ে। কিন্তু যদি এই বিয়ের সিদ্ধান্ত তোর সম্মতি না থাকতো তবে তুই এখন কিন্তু যদি করতি না। এক কথায় সরে আসতি।
মায়ের কথা শুনে আমি না বলতে নিলে মা থামিয়ে দিয়ে বলে, আমার যা বোঝার বুঝে গেছি খোকা। তোর কোন দোষ নেই। রক্ত বলেও তো একটা কথা আছে। তোর রক্তেই তো দ্বিতীয় বিয়ের স্বাদ রয়েছে। এটা তো হওয়ারই কথা। বাবার নাম উজ্জ্বল করতে হবে না মানে? আমি অবাক হয়ে মায়ের দিকে তাকালাম। খুশিও অবাক হয়েছে ভীষণ। অবাক হওয়ারই কথা। আমার এই 30 বছরের জীবনে আমি আমার বাবাকে কখনো দেখেনি। তবে তার সম্পর্ক শুনেছি। সে ভীষণ ভালো মানুষ ছিলেন। আমার মা ছোট থেকে তার সম্পর্কে এত প্রশংসা করেছে যে বাবা শব্দটা বলতে নিলেও আমার গর্ব হতো। অথচ আজ সেই মা বলছে আমি আমার বাবার নাম উজ্জ্বল করছি। এই কথাটি যে কোন ভালো দিক বহন করে না সেটা আমি স্পষ্ট বুঝতে পেরেছি। তাই অবাক হয়ে মায়ের দিকে তাকিয়ে আছি। মা বিষয়টা বুঝতে পেরে বলে, তোর বাবাও দ্বিতীয় বিয়ে করেছিল। একদম তোর মতো। তার বাবা ডাক শোনার বড় স্বাদ ছিল। তাই আমার ভালোবাসা তার চোখ এড়িয়ে গেল। তবে হ্যাঁ, সেও চাচ্ছিল দুই বউকে নিয়ে সুখে থাকতে। কিন্তু আমি পারিনি রে। আমি আমার ভালোবাসার ভাগটা সহ্য করতে পারিনি। তাই চলে আসছি। তুই দ্বিতীয় বিয়ে করলে এই একই কাজ খুশিও করবে। সে নিজের চোখের সামনে তার ভালোবাসার মানুষের চোখে অন্যের জন্য ভালোবাসা সহ্য করতে পারবে না রে। এটা বলে মা এক দীর্ঘশ্বাস ফেলে। আমি বিস্ময় নিয়ে বললাম, বাবা তোমাকে ঠকিয়েছিল মা? তবে তুমি এতকাল বলেছ বাবা ভীষণ ভালো মানুষ। সে আমার পৃথিবীর বেস্ট বাবা। কারণ বাবারা কখনো খারাপ হয় না। খারাপ হয় স্বামীরা। যদিও এই পৃথিবীর বুকে হয়তো কিছু খারাপ বাবাও রয়েছে। তবে দুই একজন কখনো উদাহরণ হতে পারে না। যেখানে পৃথিবীর প্রায়ই বাবা ভালো, সেখানে এটা ধরে নেওয়াই স্বাভাবিক। তাছাড়া একটা সন্তানের জন্যই তো এত এত দূরত্ব। তাই আমি বিশ্বাস করি সে তোমাকে কাছে পেলে হয়তো বেস্ট বাবাই হতো। মায়ের কথা শুনে আমি এবং খুশি জনে তার দিকে নির্বাক চোখে তাকিয়ে আছি। মায়ের আজকের কথার মাঝে কিছুটা বিষাদের রং দেখা যাচ্ছে, যেটা আমি গত 30 বছরে কখনো পাইনি। বাবাকে নিয়ে কথা বলতে গিয়েও মায়ের মুখে কখনো বিষাদ দেখা দেয়নি। তার কারণ অবশ্য আমি বুঝতে পারছি। মা তো সবসময় আমার সামনে বাবাকে তার পছন্দের এবং কল্পনার সুন্দর মানুষটি হিসাবে প্রকাশ করত। সেই সময়ে সে সেটা কল্পনা করত বলেই হয়তো আমার সামনে কখনো দুঃখটা ফুটিয়ে তোলেনি। আজকের এই ঘটনা না ঘটলে হয়তো মায়ের এই বিষাদের রং আমার চোখেই পড়ত না। আমার এসব ভাবনার মাঝে মা বলে, আমি এখন যা বলতে চাচ্ছি তাতে হয়তো তোমার আমাকে ভিলেন মনে হবে। আমি তোমার এবং তোমার বাবার মাঝে ভিলেন হয়ে দাঁড়িয়েছিলাম। ইচ্ছা করে তোমাদের দূরে রেখেছি। তার জন্য আজ চাইলে তুমি আমাকে যে কোনো কথা শোনাতেই পারো। তবে আমার কথাগুলো শোনো। একটু মন দিয়ে শোনো। অতঃপর তুমি এবং বৌমা ঠান্ডা মাথায় বসে একটু সময় নিয়ে ভাবো। তোমাদের জানার মধ্যে আদৌ ভালোবাসা বেঁচে আছে কিনা। যদি ভালোবাসা না থাকে তবে তোমাদের যা ইচ্ছা তাই করো। আমি বাধা দিব না। তবে ভালোবাসা থাকলে একটু ভেবে পা বাড়াবে, এটাই আমার চাওয়া। মায়ের কথা যত শুনছি তত অবাক হচ্ছি। মা আমাকে এবং খুশিকে পাশে বসিয়ে শান্ত গলায় বলে, সারা জীবন আমি সব কথা বুকের মধ্যে চেপে রেখেছি। হ্যাঁ, আমি আমার সন্তানকে তার বাবার থেকে দূরে রেখে হয়তো ভুল করেছি। তাকে তার বাবার ভালোবাসা থেকে বঞ্চিত করেছি। তার জন্য আমি ক্ষমা চাচ্ছি খোকা। তুই আমাকে ক্ষমা করবি কি করবি না জানি না। তবে আমার স্থানে দাঁড়িয়ে যেটা আমার সঠিক মনে হয়েছে আমি সেটাই করেছি। একটু থেমে আবারও বলে, এত বছরে কখনো এসব বলিনি। বলতেও চাইনি। তবে আজ মনে হচ্ছে না বললে নয়। আমি সবটা বলার আগে তোদের এটাই অনুরোধ করব, তোরা এটাকে এক স্ত্রীর গল্প হিসাবে দেখিস। এটা আমার গল্প। আমার সংসারের গল্প। এখানে কোন বাবার গল্প বলা হচ্ছে না। ছোটবেলায় যেমনটা বলেছিলাম তোকে খোকা, তোর বাবা তেমনই। পৃথিবীর প্রতিটি বাবাই বেস্ট। তোর বাবাও বেস্ট। মায়ের কথা শুনে আমি মানসিকভাবে প্রস্তুত হলাম। আমি বুঝতে পেরেছি সারা জীবন মুখে হাসি দেখা মায়ের জীবনটা খুবই রঙহীন। তার এই গল্পে তার যন্ত্রণা ফুটে উঠবে। সেটা হয়তো আমি আমার অবস্থান থেকে উপলব্ধি করতে পারবো না। তবুও প্রস্তুতি নিচ্ছি। মা কথাগুলো বলার আগে আমার গালে আলতো করে হাত রাখে। মিষ্টি করে বলে, তোর বাবা সত্যি ভালো।
সে থাকলে তোর সব ইচ্ছা পূরণ করত। আমি তাকে তোর কাছে থাকতে দেইনি। আমি খুব খারাপ মা। তোর বাবার প্রতি কোন খারাপ চিন্তা মনের মধ্যে ঢুকাস না বাবা। সে থাকলে খুব ভালো বাবা হতো। মায়ের কথা শুনে আমি দীর্ঘশ্বাস ফেললাম। আমার নিজের ছোটবেলার একটি কথা খুব মনে পড়ল। আমার যখন 7 বছর বয়স তখন আমার বন্ধু রাহুলের বাবা তাকে সাইকেল কিনে দেয়। একদিন খুব শখ করেই তার সাইকেলে হাত বুলিয়েছিলাম। একটু বসতে চাচ্ছিলাম, তখন রাহুল আমাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়। অতঃপর বলে, আমার সাইকেলে হাত দিবি না। বাবা বলেছে এটার কিছু হলে আমাকে আস্ত রাখবে না। এটার কিছু হবে না, আমাকে একটু দে, আমি একটু সময় চালাবো। সাইকেলের কোন ক্ষতি হবে না। না ভাই, পারবো না। বাবা এটা কাউকে ধরতে দিতেও বারণ করেছে। আমি রাহুলের কথা শুনে অনুরোধ করে বললাম, দে না ভাই, প্লিজ, খুব চালাতে ইচ্ছা করছে। এত ইচ্ছা করলে তোর বাবাকে বল সাইকেল কিনে দিতে। রাহুল এই কথা বলতে অন্য এক বন্ধু বলে উঠে, ওর বাবাকে বলবে কিভাবে? ওর তো বাবা নাই। ওর বাবা সাইকেল কিনে দিতে হবে সেই ভয়ে ওদের ছেড়ে চলে গেছে। এটা বলে সব বন্ধুরা মজা নিতে শুরু করে। তাদের কথা শুনে আমার ভীষণ কষ্ট হয়। আমি কান্না করতে করতে বাড়ি আসি। মাকে সব বলে বলি, মা বাবা খুব পচা। সে আমাদের ভালোবাসে না। সে খুব পচা, তাই তো আমাদের ছেড়ে থাকছে। মা আমাকে বুকের মধ্যে জড়িয়ে ধরে বলে, না বাবা, তোমার বাবা পচা নয়। সে খুব ভালো মানুষ। সে তোমার কাছে আসতে পারছে না তাই দূরে আছে। সে অনেকটা দূরে থাকে তো, অনেক অনেক দূরে, চেয়েও আসতে পারছে না। তোমার বাবা পচা নয়, সে খুব ভালো। সে তোমার এই কষ্টের কথা জানলে ছুটে চলে আসতো। তোমাকে সবচেয়ে দামি সাইকেল কিনে দিত। এভাবে মা বাবার গল্প বলতে শুরু করে। বাবা এত দূরে আছে যে সে আমার কথা জানে না। জানলে আমার জন্য পৃথিবীর সব সুখ নিয়ে আসতো। মা এখানে বাবার সম্পর্ক এত ভালো কথা বলে যে তা আমার হৃদয়কে প্রশান্তি দেয়। অন্যরকম শান্তি। যেই শান্তি আমি এতদিন অবধি বাবার কথা মনে পড়লেই পেতাম। আমি এসব ভেবে মনমরা হয়ে যাই। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ভেবেছিলাম বাবা বেঁচে নেই। আসলে মা যখন বলতো আমার বাবা আমার কথা জানলে ছুটে আসতো। সে জানতে পারছে না, তখন ভেবে নিয়েছিলাম সে নেই। কিন্তু আজ বুঝলাম সে আছে, শুধু আমার কথাই মা তার কানে পৌঁছাতে দিল না। কিন্তু কেন? এই প্রশ্নটা মনে জাগতে মা বলতে শুরু করলো তার গল্প। আমি গভীর মনোযোগ দিয়ে মায়ের কথা শুনতে শুরু করলাম। কারণ আমি জানি আমার মায়ের এই গল্পের মাঝেই আমার সব প্রশ্নের জবাব লুকিয়ে রয়েছে। সবটা লুকিয়ে রয়েছে। মা তার অতীতের স্মৃতিতে চলে গেল। তার স্মৃতিতে আজও সব জীবন্ত। মা বলল, সজীবের বোন সম্পর্কে আমার চাচাতো ভাবি হয়। তার বাড়িতে বেড়াতে আসার পর থেকেই সজীবের সঙ্গে আমার পরিচয়। সজীব আমাকে প্রথম দেখায় পছন্দ করে ফেলে। আমাকে দেখার জন্য সে ঘন ঘন বোনের বাড়ি বেড়াতে আসতো। যদিও সেসব আমি প্রথমে জানতাম না। ধীরে ধীরে জানতে পারি। যখন আমিও তাকে পছন্দ করতে শুরু করি। এক পর্যায়ে দুজন দুজনকে পছন্দ করাই একটা সম্পর্ক জড়িয়ে যায়। ভাবি আমাদের দুজনার দেখা করিয়ে দেওয়া কথা বলার সুযোগ করে দিত। এভাবে 2 বছর আমরা চুপি চুপি প্রেম করি। অতঃপর বড় ভাইয়ের হাতে ধরা খাই। তার সঙ্গে দেখা করতে গিয়ে সেদিন বড় ভাইয়া আমার উপর খুব রেগেছিল। ঘরে নিয়ে এসে 2টো থাপ্পড়ও দিয়েছিল। বাবা সব শুনে আমার বিয়ের জন্য পাত্র দেখতে লাগলো। আমি এসব জেনে মাকে কান্নাকাটি করে বলেছিলাম আমি সজীবকে ছাড়া বাঁচব না। কিন্তু সজীব যে বেকার, তাই আমার বাবা মা রাজি হলো না। সজীবের বাবা মা কথা বলতে চাইলেও আমার বাবা মা চায়নি। অতঃপর ভালোবাসার টানে ভাবির সাহায্যে পালিয়ে আসলাম সজীবের হাত ধরে। হ্যাঁ, ভালোবাসা। গভীর ভালোবাসায় পাগল হয়ে সব ছেড়ে তার হাত ধরে চলে আসলাম। আমরা এসে সোজা বিয়ে করে নেই। এই খবর বাবা ভাইয়ের কানে যেতে তারা এক কথায় বলল, আমাদের 2টো মেয়ে। আর কোন মেয়ে নেই। বাবা আমার জন্য আমার বাড়ির দরজা বন্ধ করে দিল। এসবে আমি খুব ভেঙে পড়েছিলাম। সেদিন সজীব ভীষণ ভালোবেসে আমাকে বুঝিয়ে বলে, তুমি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। আমি একটা চাকরি পাই।
দেখবে তোমার বাবা মা তোমাকে মেনে নিবে। তারা তোমার উপর রাগ করে থাকতেই পারবে না। সজীবের কথায় আমি কিছুটা শান্ত হই। পরক্ষণে মনকে মানিয়ে বলি, আমাকে কখনো ঠকাবে না তো সজীব। আমি আমার সবকিছু ছেড়ে তোমার হাত ধরেছি শুধুমাত্র তোমার ভালোবাসা দেখে। এই ভালোবাসাটা সারা জীবন বাসবে তো সজীব? বাসবো। আমি তোমাকে ভীষণ ভালোবাসি। এভাবেই সারা জীবন ভালোবাসবো। সজীবের কথায় আমার আবেগী মন নেচে উঠে। ভালোবাসা পেয়ে মনে হলো জীবনে সব পেয়েছি। এই ছেলেটা আমাকে এত ভালোবাসা দেখিয়েছে যে তার ভালোবাসায় ভুলেই গিয়েছিলাম আমার বাবা এসব প্রেম ভালোবাসা পছন্দ করে না। তার সম্মান তার কাছে বড়। তার সম্মান নষ্ট করে চলে আসা আমাকে আমার বাবা কখনোই মেনে নিবে এসব আমি জানতাম। তবুও ভয় পাইনি। কারণ আমার কাছে আমার ভালোবাসা ছিল। হয়তো বাবা মাকে সেভাবে আর কাছে পাবো না। তাতে সেই সময়ে বেশি দুঃখ পাইনি। দুঃখ যতটা পেয়েছিলাম সেসবও ভুলিয়ে দিয়েছে সজীব। তার ভালোবাসা পেয়ে আমি এক রঙিন জগতে হারিয়ে গিয়েছিলাম। তাই তো স্বার্থপরের মতো বাবা মাকে ভুলে গেলাম। যদিও আমি বাবা মায়ের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম, কিন্তু তারা করেনি। মা করতে চাইলেও বাবার ভয় করতে পারেনি। তবে দুঃখ ছিল না। সজীবের সঙ্গে বিবাহিত জীবনের 2 বছর চোখের পলকে কেটে যায়। তার পরিবার এবং তার থেকে এত ভালোবাসা পেয়েছি যে নিজেকে কখনো দুঃখী মনেই হয়নি। এরই মাঝে সজীব একটা চাকরিও জোগাড় করে নেয়। সব মিলিয়ে ভালোই যাচ্ছিল। ইতিমধ্যে 2 বছর কেটে যাওয়ায় একদিন শাশুড়ি এসে আমার হাত ধরে বলে, এবার তোমরা বাচ্চা নিয়ে নাও। 2 বছর তো হলো, আর কত দেরি করবে? একটা বাচ্চা নিয়ে নাও। আমরাও একটা নাতি নাতনির মুখ দেখে মরি। সেদিন শাশুড়ি মায়ের কথাটা বিষ মনে হয়নি। স্বাভাবিক লাগছিল। তবে তার কথা ধীরে ধীরে বিষাক্ত হয়ে ওঠে। যখন 1.5 বছর চেষ্টা করার পরও আমাদের বাচ্চা হচ্ছিল না। বিয়ের 3.5 বছর কেটে গেল, অথচ বাচ্চা হওয়ার কোন লক্ষণ দেখা যাচ্ছিল না। এটা নিয়ে শাশুড়ি শ্বশুর কথা শোনাতে শুরু করে। তাদের কথা তাদের বংশধর চাই, কিন্তু আমি সেটা দিতে পারছি না। এসবে অবশ্য প্রথম দিকে সজীব তাদের জবাব দিত। সজীবের কথা, মাত্র 3.5 বছর হলো। তাছাড়া আমরা তো চেষ্টা করছি, না হলে কি করার? সজীবের এই জবাবটাই আমার জন্য অনেক কিছু ছিল। তাই দুঃখ লাগতো না। কিন্তু ধীরে ধীরে সময় কেটে যায়। আমার সন্তান হয় না। আমার চেনা সজীবও কেমন বদলে যেতে লাগলো। একটা সময় লোকে বাচ্চা না হওয়া নিয়ে কথা শোনালে রাতে আমি সজীবের বুকে মাথা রেখে কাঁদলে সে বলতো, কেন কান্না করছো? সারা দুনিয়ায় তুমি কি শুধু একা যার বাচ্চা হচ্ছে না? একা তো নও। তবে কাঁদছো কেন? তুমি বোঝো না তোমার কান্না আমার সহ্য হয় না। এভাবে কাঁদলে তো আমি বলবো সেই সন্তান আমার লাগবে যে সন্তানকে তোমার অনেক কান্না করে পেতে হবে। এমন সন্তান লাগবে না তো। কি বলছো? আমি উঁচু বাক্যে কথাটি বললে সজীব আমার চোখের পানি মুছে দিয়ে বলতো, তুমি এভাবে কাঁদলে আমি এটাই বলবো। বাচ্চা না হওয়ার চেয়ে বহুগুণ কষ্টের তোমার এই চোখের পানি। সজীব আমাকে ভালোবেসে বোঝাতো। সে আমার চোখের পানি সহ্য করতে পারে না। দিন শেষে এটাই আমার পাওয়া ছিল। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে আমার সেই চেনা সজীব বদলে যায়। তার একটা নোকিয়া ফোন ছিল। সব সময় সেই ফোনে কারো সঙ্গে কথা বলতে ব্যস্ত থাকত। আমাকে সময় দেওয়ার কথা ভুলেই যেত। একদিন যার বুকে মুখ লুকিয়ে আমি আমার কষ্ট ভুলতাম সেই মানুষটি এখন আমার কান্না দেখে বলে, ন্যাকামি বন্ধ করো তো। এই তো সেদিন শাশুড়ি মা আমাকে বাজা সঙ্গে আরো কিছু বাজে কথা বলে। যেসব কথা শুনে আমার বুকের ভেতরটা কষ্টে ফেটে যায়। আমি সেদিন সারারাত কান্না করি। আমার সেই কান্না সজীবের বিরক্তি ছিল। আমার কষ্টটা তার জন্য ন্যাকামি ছিল। তার ঘুমে সমস্যা হচ্ছে বলে আমাকে নিচে শুয়ে কাঁদতে বলে। বাচ্চা না হওয়ায় সবার কথার তীর যতটা না কষ্টের ছিল তার চেয়ে বহুগুণ বেশি কষ্টের ছিল সজীবের এই বদলে যাওয়া, যেটা আমি মেনে নিতে পারছিলাম না। একদিন তো তাকে শক্ত করে জড়িয়ে ধরে বললাম, তোমার কি হয়েছে? তুমি আমার সঙ্গে এমন কেন করছো? আমাকে সময় দিচ্ছ না কেন? তোমার মাথা খারাপ হয়ে গেছে? আমার কিছুই হয়নি। আমি তোমাকে যথেষ্ট সময় দিচ্ছি।
এটা বলে সজীব আমাকে মৃদু ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। আমি তার কাছে আকুতি মিনতি করি, কিন্তু না, আমার আকুতি মিনতি তার কানে যায় না। এভাবে বিয়ের 5.5 বছর কেটে যায়। একদিন সকালে সজীব আমাকে আমার জীবনের সবচেয়ে বড় সারপ্রাইজ দেয়, যেটা দেখে আমি পুরোপুরি ভেঙে পড়ি। হতভম্ব হয়ে তাকিয়ে থাকি। দিনটি ছিল শুক্রবার। সকাল সকাল সজীব বেরিয়ে যায়। ছুটির দিনেও তার বেরিয়ে যাওয়ায় অবাক হই না আর। বছর খানেক ধরে এমনটাই করছে। ছুটির দিনেও বাড়ি থাকে না, আমাকে সময় দেয় না। তাই বিষয়টা স্বাভাবিকভাবে নিলাম। তবে তার ঘন্টা 3 পরে সে ফিরে এলো। এত দ্রুত সে আসে না দেখে একটু অবাক হলাম। তবে এটা যে শেষ নয়। আমার অবাক হওয়া আরও বাকি ছিল। আমাকে অবাক করে সজীবের পিছন থেকে একটি মেয়ে বের হয়। গায়ে তার কালো বোরকা। আমি তাকে দেখে শান্ত গলায় বললাম, কে উনি? সজীব আমার প্রশ্নের জবাব দেয় না। ইতিমধ্যে শাশুড়ি মা চলে আসে। সে এসেই বলে, দেখি দেখি, আমার নতুন বৌমা চলে এসেছে, তার মুখখানা দেখি। এটা শুনে আমি পুরো বাকরুদ্ধ হয়ে যায়। সজীবের তো কোন ভাই নেই, 2 বোন আছে, তাহলে তার নতুন বৌমা? আমার মনের মধ্যে জাগা প্রশ্নের জবাব সজীব দেয়। সে বলে, এটা আমার দ্বিতীয় বউ, তোমার বোনের মতো। আমি চাই তোমরা 2 জন মিলেমিশে থাকো। কথাটা শুনে আমি 2 পা পিছিয়ে যাই। আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারলাম না। গত কয়েক বছর ধরেই শাশুড়ি মা শ্বশুর সজীবকে দ্বিতীয় বিয়ে করার কথা বলে আমাকেও বলছিল তাকে রাজি করাতে। তবে আমি তা করিনি। সেই সঙ্গে আমার বিশ্বাস ছিল সজীব কখনো দ্বিতীয় বিয়ে করবে না। আমার ভালোবাসা সে ভাগ হতেই দিবে না। আমার সেই বিশ্বাসটা আজ সজীব ভেঙে দিল। আমি সেখানে দাঁড়াতে পারলাম। এক দৌড়ে ঘরের মধ্যে চলে গেলাম। কান্নায় ভেঙে পড়লাম। সেই সময়ে সজীব আসে, আমার কাঁধে হাত রাখে। আমি তার হাতটি সরিয়ে দিয়ে বলি, আমাকে এভাবে ঠকাতে পারলে সজীব? আমি তোমাকে ঠকাইনি। বাবা ডাক শোনার স্বাদ সবারই আছে। পৃথিবীর প্রত্যেক পুরুষ বাবা হতে চায়। আমিও চেয়েছি। যেহেতু তুমি পারছো না, তাই বিয়ে করলাম। বিষয়টা তুমি স্বাভাবিকভাবে নাও। আমি তোমাদের দুজনার প্রতি যথাযথ দায়িত্ব পালন করব। দুজনকে সমান ভালোবাসা দিব। তাই তাকে বিয়ে করার আগেই তো আমার প্রতি সব দায়িত্ব ভুলে গেলে। এখন তাকে নিয়ে এসে বলছো সব দায়িত্ব পালন করবে, জনকে সমান ভালোবাসবে। আমার কথায় অবাক হয়ে সজীব বলে, তোমার দায়িত্ব ভুলে গেছি মানে? কোন দায়িত্ব পালন করিনি? শুধু খাওয়া পড়া দিলেই দায়িত্ব নেওয়া হয় না সজীব, এটা তুমিই আমাকে শিখিয়েছিলে। আজ সেটা ভুলে গেছো। তুমি একটু বেশি ভাবছো। বিষয়টা সহজভাবে নাও। দেখবে সবটা সহজ। আমি কোন বিবাদ চাই না। চাই তোমরা দুজন মিলেমিশে থাকো। বিয়ে করার আগে একবার আমাকে জানাতে পারতে। আমার এই কথাটার মাঝে কত অভিমান কত অভিযোগ ছিল তা সজীব দেখেও দেখল না। আমিও কথা বাড়ালাম না। সেদিনই বাবার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছি, তবে সে করেনি। বাবার ঘরে যে আমার জায়গা হবে না বুঝতে পেরে যাই। এটা সজীব জানত। তাই তো সে খুশি মনে বিয়ে করেছে। কারণ সে জানে আমি তাকে ছাড়তে পারবো না। আমার তাকে ছাড়া গতি নাই। এই কথাগুলো সে ভালোভাবে বলে আমাকে সবটা মেনে নিতে বলল। আমি কথা বাড়াতে পারলাম না। সবটা শুধু শুনলাম। একটা সময় পর সজীব বলে, তুমি তোমার জিনিসপত্র নিয়ে পাশের ঘরে যাও। বুঝতেই তো পারছো নতুন বউ, ওকে ভালো ঘরটা দেওয়া উচিত। আমার যে না বলার উপায় নাই। তাছাড়া আমি না বললেও সজীব শুনবে না। যেখানে মানুষটা তার হয়ে গেল, সেখানে ঘরের মায়া করলে হবে। তাই তো না চাইতেও ছাড়তে হলো। এই ঘরটা জুড়ে আমার কত আবেগ কত স্মৃতি আমাদের কত সুন্দর মুহূর্ত। সবকিছু সজীব ভুলে গেছে। তাই তো আমাকে এই ঘর থেকে তাড়াতে দুবার ভাবেনি। অতঃপর আমার জায়গা হলো পাশের ঘরটায়। ঠিক সেদিনের পর বুঝেছি নিজের ভালোবাসার মানুষ ভাগ করা কতটা যন্ত্রণার। আমার চোখের সামনে আমার ভালোবাসা অন্য কারো সাথে হাসছে মজা করছে তাকে খাইয়ে দিচ্ছে, তাকে নিয়ে ঘুরতে যাচ্ছে। আর আমি তার বাড়ির চাকর হয়ে গেলাম।
শাশুড়ি মা ঘরের সব কাজ করাতো, সেটায় দুঃখ ছিল না। এটা আমার সংসার, কাজটা আমিই করব। কিন্তু না, শাশুড়ি মা এতে থেমেছিল না। সে আমাকে দিয়ে আমার সতীনের জামাকাপড় ধোয়া থেকে শুরু করে যাবতীয় সব কাজ করাতো। আর আমার সতীন সে শুয়ে বসে খেতে লাগলো। আমাকে শাশুড়ি মায়ের মতোই হুকুম দিতেছিল। এসবে বিরক্ত হয়ে আমি তাকে বলেছিলাম, আমি তোমার গোলাম নই, হুকুম করবে না। ব্যাস, সেই কথাটাই কাল হলো। সেদিন সজীব বাড়ি ফেরার পর সে এমন বানিয়ে বানিয়ে বলেছে যে সেদিন প্রথম সজীব আমার গায়ে হাত তোলে। আমার গায়ে হাত তুলে বলে, তুই তো আমাকে সন্তান দিতে পারলি না। যেই সন্তানের ব্যবস্থা করতে ওকে নিয়ে আসলাম, এখন ওর সঙ্গে বিবাদ করছিস। সজীবের সেই ব্যবহারের কথা ভাবলে আজও গায়ে কাটা দেয়। এভাবেই দিন যায়। 7 দিন একসাথে ছিলাম। তার মাঝেই জীবন কতটা যন্ত্রণাময় হতে পারে সেটা বুঝে গেছি। এরই মাঝে সতীনের কথায় বুঝতে পারি সজীবের সঙ্গে তার 1.5 বছরের প্রেমের পর বিয়ে হয়েছে। এটা শুনে আমি আরও একবার ভেঙে পড়লাম। এতদিন অবধি তাও মনকে বুঝো দিচ্ছিলাম আমি সন্তান দিতে না পারায় আমার ব্যর্থতায় সজীবের ভালোবাসা ভাগ হয়েছে। কিন্তু না, শুধুমাত্র সন্তান এখানে বিষয় নয়। যদি হতো তাহলে তার সঙ্গে এত দীর্ঘ প্রেম চলত না। আসলে সজীব আমার জায়গাটা তাকে দিয়েছিল বলেই সন্তানের অজুহাত দেখিয়ে তাকে ঘরে তুলেছে। সবটা বুঝতে পেরে আমি আরও ভেঙে যাই। তবে সজীবকে এই নিয়ে কোন প্রশ্ন করি না। না, তাকে বলি আমার গর্ভের সন্তানের কথা। হ্যাঁ, যেই সন্তানের অজুহাতে তারা আমাকে এত এত কথা শুনিয়েছে, সজীব বিয়ে করেছে, সেই সন্তান আমার গর্ভে আসলো। আমি যখন বুঝতে পারি আমি গর্ভবতী, তখন আমার সন্তানটাকে অনেক দোষ দিয়েছি। সে আরও কিছুদিন আগে কেন আমার গর্ভে আসলো না? তাহলে এত সব কিছু হতো না। তবে আমি ভুল ছিলাম। সে আমার গর্ভে আরও আগে আসলেও সজীব বদলে যেত। তার বদলানো পরিবর্তন হতো না। না, সে দ্বিতীয় বিয়ে না করে থাকত। আর সেটা বুঝতে পেরেই সজীবের প্রতি সব ভালোবাসার ইতি টেনে তার ঘর ছাড়ি। বাবা মায়ের ঘরে জায়গা হবে না জানতাম, তাই দূর সম্পর্কের এক আত্মীয়র কাছে সাহায্য চাই। অতঃপর তার সাহায্য ছোটখাটো কাজ করে জীবিকা নির্বাহ করি। তবে হ্যাঁ, চলে আসার আগে সজীবকে জানাইনি তার সন্তান আমার গর্ভে। কারণ আমার মনে হয়েছে এই সন্তানের আগমনের কথা জানার অধিকার তার নেই। এই অধিকার সে হারিয়েছে। অথবা বলা যায় তার উপর থাকা চাপা অভিমান থেকেই তাকে সন্তানের কথা জানাইনি। এতক্ষণ মায়ের কথা শুনে আমি এবং খুশি মনমরা হয়ে গেলাম। মায়ের জীবনটা এত কষ্টের, অথচ সে আমাকে কখনো বুঝতে দেয়নি। চেষ্টা করেছে আমাকে ভালো জীবন দেওয়ার। মা কথাগুলো বলতে গিয়ে কেঁদে দেয়। আমি মায়ের চোখের পানি মুছে দেই। মা ম্লান হাসে। সে বলে, নিজের স্বামীকে অন্য এক মেয়ের সঙ্গে খুব ঘনিষ্ঠ অবস্থায় দেখেছি আমি। আমি জানি এটা কত যন্ত্রণার। মা শান্ত গলায় আবার বলে, আমার স্থানে অন্য কোন শাশুড়ি হলে হয়তো ছেলেকে পরামর্শ দিত আবার বিয়ে করার। যুগ যুগ ধরে এটাই হয়ে আসছে। তবে আমি তথাকথিত সেই শাশুড়ি হতে পারলাম না। আমার পক্ষে হওয়া সম্ভব না। কারণ আমি সেই ধরনের শাশুড়ি এবং স্বামী দেখেছি, জীবনে পেয়েছি। তাই জানি এই স্থানে এসে একটা মেয়ের জীবন কত কষ্টের, কত যন্ত্রণার হতে পারে। আমি একজন নারী হয়ে চাই না এই একই রকম যন্ত্রণা অন্য কোন নারী পাক। একটু থেমে মা আমার হাতটা ধরে শান্ত গলায় বলে, তুমি আমার সন্তান। পৃথিবীর কোন মাই চায় না তার সন্তান কষ্ট থাকুক, দুঃখ দেখুক। তাই আমি এতটা বছর তোমার সামনে নিজের সুখটাই প্রকাশ করেছি। কখনো নিজের জীবনের দুঃখগুলো প্রকাশ করিনি। কারণ আমি জানি এই পৃথিবীর কোন সন্তানও তার মায়ের কষ্ট দেখে আনন্দে কাটাতে পারে না। তার সুন্দর শৈশব গড়ে ওঠার পথে এটাই সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায়। তাই আমার সাধ্যের মাঝে সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছি তোমার জীবনটা সুখময় করার। বাবার অভাব বোধ করে এমন একটা দিন তোমার জীবনে আসতে দেইনি। আমি জানি আমি চেষ্টা করলেও তুমি তো সন্তান। তাই তোমার বাবার অভাব কোথাও না কোথাও থেকে গিয়েছে। তবে সাধ্য অনুযায়ী আনন্দে বড় করার চেষ্টা করেছি। তবুও আমি তোমার অপরাধী। তোমার বাবা বেঁচে থাকার পরও আমি তোমাকে তার থেকে আলাদা করেছি। সেজন্য তুমি যদি আজ বলো আমাকে তোমার জীবন থেকে দূরে থাকতে, তবে আমি সেটাই করব।
মায়ের মুখে এই কথা শুনে আমি মায়ের কোলে মাথা রেখে বললাম, মা, মা গো, তুমি আমার পৃথিবীর সবচেয়ে দামি মানুষ। ছোট থেকে দেখেছি মা, তুমি আমায় কতটা ভালোবাসা, কতটা আদর, কতটা যত্ন নিয়ে বড় করেছ। তোমার এই ভালোবাসার কাছে পৃথিবীর সব সত্যি আমার জন্য মিথ্যা মা। আমি আমার সেই বাবাকে চাই না যে বাবা আমার মায়ের ভালোবাসার সম্মান রাখতে পারেনি। আমি সেই বাবার সংস্পর্শ কখনো চাই না। মা আমার কথা শুনে আবেগ আপ্লুত হয়ে পড়ল। সে আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, আমি জানতাম আমার সন্তান আমার কথাগুলো বুঝবে। যেই কথা সারা দুনিয়া বুঝতে পারেনি সেটা নিশ্চয় আমার সন্তান বুঝবে। এটা বলে মা একটা দীর্ঘশ্বাস ফেলে অতঃপর বলে, তোর জন্মের পর আমি যাকে বন্ধু ভেবে আমার গল্প বলেছি সেই আমাকে বলেছে আমি ভুল করেছি। একা হাতে সন্তান পালা অনেক বড় ব্যাপার। তাছাড়া আমার স্বামীর তোর কথা জানা উচিত। এটা তার অধিকার। আমিও তাদের কথা মেনে তোর 3 বছর বয়সে তার কাছে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। সেই সময়ে গিয়েছিলাম। তবে আশেপাশের মানুষের কথা শুনে আমার হৃদয়টা আবার ভেঙে গেল। প্রচণ্ডভাবে ভেঙে গেল। যখন আমি শুনলাম একটা সন্তানের দোহাই দিয়ে আমার স্বামী আমার ভালোবাসাকে কবর দিয়েছিল, সেই স্বামী তার দ্বিতীয় স্ত্রী কখনো মা হতে পারবে না জেনেও তার হাতে পায়ে ধরে তাকে কিভাবে নিজের কাছে রাখছে, তার কথায় সব করছে, তাকে আশ্বাস দিচ্ছে তাদের কোন সন্তান লাগবে না, তাদের এই ভালোবাসা দিয়ে সারা জীবন কাটাতে পারবে। যেই কথাগুলো সজীবের আমাকে বলা উচিত ছিল, সেটা সে অন্য কাউকে বলছে, তার সঙ্গে থাকছে। তখন আমার মনে হয়েছে আমি ঠিকই করেছি। এই বাবার তার সন্তানের কথা জানার অধিকার নাই। আমি লোকের কথা শুনে এখানে এসে ভুল করছি। মা কথাগুলো বলতে গিয়ে আবার কেঁদে দেয়। সে একটু সময় নিয়ে বলে, আমি তো জানতাম দ্বিতীয় বিয়ে শুধুমাত্র সন্তানের জন্য হয়নি। তাও লোকের কথা শুনে মনের কোণে কোথাও ভরসা জন্ম নিয়েছিল আমার খোকার কথা শুনে সে আবার আমাকে আগের মতো ভালোবাসবে। কিন্তু না, আমার ধারণা ভুল ছিল। তার ভালোবাসা তো তার দ্বিতীয় বউ ছিল। আমার জন্য এতগুলো বছর সে যে ভালোবাসা দেখিয়েছে সেটা শুধু এবং শুধুমাত্র তার মোহ ছিল। তার আমার প্রতি গভীর ভালোবাসা থাকলে কখনো দ্বিতীয় বিয়ে করত না। দ্বিতীয় বউয়ের বাচ্চা হবে না সেটা মেনে নিয়ে সংসার করছে, তার স্ত্রীর কথায় মাকে ঘাড় ধরে বোনের বাড়ি পাঠিয়ে দিয়েছে, বাবাকে দিয়ে ঘরের সব কাজ করিয়ে মুঠো খাবার দিচ্ছে। এত এত অমানবিক কাজ করতে সে দুবার ভাবেনি। কারণ ওটা তার ভালোবাসা ছিল, যেটা আমি ছিলাম না। আমি ছিলাম না বলেই মানবিকতা দেখিও আমার কান্নাটা সে আর থামায়নি। যদিও এক সময় সেই বলেছিল আমার কান্না তার জন্য যন্ত্রণার। দিন শেষে সেই আমাকে কাঁদিয়েছে। তার জন্যই আজও আমার চোখে পানি। এই পর্যায়ে খুশি বলে, মা, বেঈমানকে মনে রেখে কান্না করার কোন মানে হয় না। সে তোমার চোখের পানিরও যোগ্য নয়। তাই অপাত্রে চোখের পানি বিসর্জন দিও না। কথাটি বলে খুশি মায়ের চোখের পানি মুছিয়ে দেয়। আমি অবাক হয়ে খুশির দিকে তাকাই। তার বলা বেঈমান শব্দটা আমার মাথায় গেঁথে গেল। এই শব্দটা কেমন করে যেন আমার মস্তিষ্ককে একটু নাড়া দিল। এই পর্যায়ে মা আমাদের জনকে বলে, আমার যা বলার আমি বলে নিয়েছি, এবার তোমরা সময় নাও। কোন কিছুর অজুহাত দেখিয়ে সম্পর্ক নষ্ট না করে সঠিক কারণ খুঁজে বের করো। তোমাদের মধ্যে সেই প্রথম দিনের মতো ভালোবাসা আজও আছে। যদি থাকে তাহলে তোমরা যে ভুল সিদ্ধান্ত নিয়েছ সেটা থেকে ফিরে আসো। আর যদি না থাকে তবে দুজনে সম্মানের সঙ্গে জনকে বিদায় দাও। তবে প্লিজ সন্তান না হওয়ার অজুহাত দেখিও না। এই জগতে বাবা মা হতে হলে যে সন্তান গর্ভের হতে হবে এমন কথা নেই। বাচ্চা দত্তক নিয়ে এক অসহায় সন্তানকে সুখী জীবন দেওয়াটা কোন অংশ কম নয়। গর্ভের সন্তান তো এমনি বাবা মা হিসাবে তোমাদের ভালোবাসবে। এটা নারীর টানে হয়। এটার আনন্দ আর একটা অন্যের সন্তানের চোখে নিজেদের প্রতি বাবা মায়ের বিশ্বাস ভরসা ভালোবাসা দেখাটা অন্য এক আনন্দের। জীবনে একটা আনন্দ আসছে না তো কি হয়েছে, অন্যটাকে গ্রহণ করো। এই কথা বলে মা ঘর থেকে বেরিয়ে যায়। মা আমাদের জনকে একান্তে কথা বলার সুযোগ দেয়। আমি খুশির দিকে তাকাই। খুশিও আমার দিকে তাকায়।
আমি শান্ত গলায় খুশিকে বলি, আমার দ্বিতীয় বিয়ে তুমি মন থেকে মেনে নিতে পারবে? প্লিজ মিথ্যা বলো না। যেটা সত্যি তাই বলো। খুশি আমার চোখের দিকে অসহায় চোখে তাকিয়ে আছে। সে আমাকে অবাক করে দিয়ে জড়িয়ে ধরে বলে, না, আমি কখনো মন থেকে এটা মানতে পারবো না। আমি তোমাকে খুব ভালোবাসি। এই ভালোবাসা ভাগ হয়ে যাওয়া আমি মানতে পারবো না। কিছুতেই না। তবে যে আমাকে দ্বিতীয় বিয়ে করার পরামর্শ দিলে? এটা শুনে খুশি বলে, আসলে আমার বান্ধবীরা পাড়া পড়শি এমনভাবে বলেছে যে আমার মনে হয়েছে আমি তোমাকে পৃথিবীর সুন্দরতম সুখ থেকে বঞ্চিত করছি। সেজন্য ওটা বলেছি। বুকে পাথর চাপা দিয়ে। সেই সঙ্গে এটাও ভেবে রেখেছি তুমি যেদিন দ্বিতীয় বিয়ে করবে ওই দিন আমি নিজেকে শেষ করে দিব। খুশি। আমি চিৎকার দিয়ে উঠলাম। খুশির মুখে এই কথা শুনে আমি পুরো হতবাক হয়ে গেলাম। এই মেয়েটার মুখে এই শব্দ আমি শুনতে চাইনি। আমি আতঙ্কে খুশিকে জড়িয়ে ধরলাম। তাকে জড়িয়ে ধরতে আমার মনে পড়ল সেদিনের কথা যেদিন আমি খুশিকে বাসর ঘরে বলেছিলাম, আমার সাধ্যমতো তোমাকে সারা জীবন সুখী রাখব। একদিন আমি যাকে এই কথা বলেছিলাম আজ আমার জন্যই সে নিজেকে শেষ করার কথা ভাবছে। এটা ভাবতেই আমার বুকের ভেতরটা কেমন করে উঠল। অতঃপর আমি খুশিকে বললাম, আমি তোমাকে খুব ভালোবাসি খুশি। আমিও বন্ধুদের কথা শুনে খুব প্রভাবিত হই। সেই সঙ্গে তুমিও যখন বললে তখন আমার অবচেতন মন হ্যাঁ বলে দিয়েছে। হয়তো এটাই পুরুষের ধর্ম। তাদের মনের মাঝে চার বিয়ে নামক শব্দটা থাকে বলেই সুযোগ পেলেই রাজি হয়ে যায়। আমি জানি এটাই কারণ কি না। তবে হ্যাঁ, আমি তোমাকে সত্যি ভালোবাসি। বিশ্বাস করো, ভালোবাসি। আমার বুকে মাথা রেখে দেখো, সেটা এখনো অস্বাভাবিক গতিতে ওঠানামা করছে। শুধুমাত্র তুমি আমাকে ছেড়ে চিরবিদায় নিতে চেয়েছো সেই কথা শুনে। যদি ভালো না বাসতাম তাহলে এমনটা হতো না। সত্যি হতো না। আমি বুঝেছি। আমার মনে হয় আমাদের জানার দুজনকে কিছুটা সময় দেওয়া উচিত। খুশির কথা শুনে আমারও এটাই মনে হলো। অতঃপর আমি অফিস থেকে 3 দিনের ছুটি নিয়ে খুশিকে নিয়ে ঘুরতে চলে গেলাম। আমাদের এই পরিকল্পনায় সবচেয়ে বেশি যে খুশি হয়েছিল সে হলো আমার মা। আমার সেই মা যে কখনো আমাকে বুঝতে দেয়নি তার হৃদয়টা কত বিষাদে ভরা। আজ সন্তান ভুলপথে পা বাড়াতে যাচ্ছে দেখে যে নিজের বিষাদের রংটা প্রকাশ করল। মায়ের চোখের দিকে তাকালে আমার এখন এই একটা কথাই মনে হয়, সেটা হলো মা তো মাই হয়। মায়ের কাছে সন্তানের চেয়ে গুরুত্বপূর্ণ আর কিছু নেই। তাই তো আমার বাবা বেঁচে আছে জেনেও আজ আমার তাকে দেখার বিন্দুমাত্র আগ্রহ নেই। আমি জানি তার মতো মানুষ কখনোই ভালো থাকতে পারে না। অন্যকে ঠকিয়ে কেউ ভালো থাকে না। আর তাই আমি তাকে দেখতে চাই না। কারণ আমি সন্তান। যদি তার দুঃখ সহ্য করতে না পেরে তাকে সুখ দিতে চাই, সেটা আমি চাই না। তার সুখে থাকার অধিকার নাই, তাই তাকে দেখার আগ্রহ আমার নাই। পরিশেষে খুশি এবং আমি 3 দিন ঘুরে আসি। একদম হানিমুনের মতো কাটাই। খুব ভালো সময় কাটে। এই একান্ত সময়ে এসে আমরা আবার নতুনভাবে প্রেমে পড়ি। সেই প্রথম প্রেমের মতো। অতঃপর বাড়ি এসে সব স্বাভাবিক হয়ে যায়। আমি সিদ্ধান্ত নেই খুশি যেহেতু মা হতে পারবে না তাই আমরা একটা নবজাতক বাচ্চা দত্তক নিব। সেটাই হবে আমাদের বাচ্চা। মা, আমি খুশি এবং আমাদের বাচ্চা নিয়ে গড়ে উঠবে আমাদের ছোট সুখের সংসার, যেখানে দুঃখটা থাকবে না। খুশিও এই সিদ্ধান্ত খুশি হয়। সেই সঙ্গে আমাকে পরামর্শ দেয়, এতকাল মা আমাদের খুশি রাখার চেষ্টা করে গেছে, এবার আমাদের উচিত আমাদের মাকে সর্বোচ্চ খুশি রাখার। সেই অনুযায়ী আমরা এখন মায়ের যা ভালো লাগে সেটা করি। মায়ের পছন্দ অনুযায়ী খুশি এবং আমি ছোট ছোট কিছু স্বার্থ ত্যাগ করি, যাতে মা খুশি হয়। মায়ের খুশির জন্য ছোটখাটো শখ বিসর্জন দেওয়া হয়। যেভাবে মা আমার জন্য তার জীবনের সমস্ত শখ বিসর্জন দিয়েছে, তবুও মা তো মাই হয়। মা আমাদের বিষয়গুলো নোটিশ করে, সে আমাদের সেই শখগুলো পূরণ করতে সাহায্য করে। আমাদের জন্য সে তার পছন্দই বদলে ফেলে। এভাবেই আমাদের ছোট সুখের সংসার থেকে বিষাদের রংটা ধীরে ধীরে সরে যাচ্ছে। সরে যাচ্ছে বলতে আমরা সরিয়ে দিচ্ছি। আমরা আর বিষাদটাকে আমাদের হৃদয়ে জায়গা দিতে চাচ্ছি না। একদমই না। সমাপ্ত।